হুম, ধরুন বছরের ঠিক মাঝামাঝি সময়ে একটা বেশ ভালো চলন্ত কোম্পানি কিনে নেওয়া হলো। এরপর বছর শেষে হিসাবের খাতায় ব্যালেন্স শিটে ওই কোম্পানির পুরো ১২ মাসের প্রফিট বা লাভ নিজের বলে চালিয়ে দেওয়া হলো। হ্যাঁ, যা আসলে বাস্তবে সম্ভব না। একদম। অথবা ধরুন নিজেরই একটা সাবসিডিয়ারি কোম্পানির কাছে গোডাউনের মাল অনেক চড়া দামে বিক্রি করে রাতারাতি রেভিনিউ কয়েক গুণ বাড়িয়ে দেখানো হলো। রাইট। একসময় কিন্তু ঠিক এই কাজগুলো করে অনেক কোম্পানি বিনিয়োগকারীদের চোখে ধুলো দিত। মানে আইএফআরএস স্ট্যান্ডার্ডগুলো আসার আগে গ্রুপ অ্যাকাউন্টিংয়ের জগৎটা ছিল অনেকটা জাদুকরের টুপির মতো। জাদুকরের টুপি যেখান থেকে যখন খুশি প্রফিট বের করে আনা যেত। একদম তাই। আর ঠিক এই কারণেই কনসোলিডেশন বা একত্রীকরণের নিয়মগুলো এত কঠোরভাবে তৈরি করা হয়েছে। এগুলো আসলে ফিন্যান্সিয়াল দুনিয়ার বলতে পারেন লাই ডিটেক্টর বা মিথ্যে ধরার যন্ত্র হিসেবে কাজ করে। দারুণ একটা পয়েন্ট। আজকের এই ডিপ ডাইভে আমাদের মূল ফোকাস কিন্তু এটাই। আমরা আইএফআরএস অনুযায়ী কনসলিডেশনের মেকানিজমগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ করব। আর সোর্স মেটেরিয়াল হিসেবে আমাদের কাছে আছে কারফুল লিমিটেডের একটি বিস্তারিত কেস স্টাডি। হ্যাঁ, আর যেহেতু এই ডিপ ডাইভের উদ্দেশ্য হল সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্টুডেন্টদের জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করা, তাই আমরা প্রতিটি গাণিতিক ধাপ শুধু পড়বই না, বরং এর পেছনের লজিক, মানে কেন এবং কিভাবে হিসেবগুলো কাজ করছে সেটাও ডিকোড করব। রাইট। তো পুরো কনসলিডেশন প্রক্রিয়াটাকে খুব সহজে বোঝার জন্য আমরা কি কোনো অ্যানালজি ব্যবহার করতে পারি? ও হ্যাঁ, একটা রূপক বা অ্যানালজি দিলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়। ধরুন একটা বিশাল কর্পোরেট ফ্রুট স্যালাড তৈরি হচ্ছে। আচ্ছা, ফ্রুট সালাদ বেশ মজাদার। হ্যাঁ, তো এই স্যালাদের বাটিতে কিছু ফল আসছে মূল কোম্পানির একেবারে নিজস্ব বাগান থেকে, মানে যেখানে তাদের একছত্র অধিকার। আচ্ছা। আবার কিছু ফল আসছে এমন একটা বাগান থেকে যেটা তারা বছরের ঠিক মাঝামাঝি সবাই কিনেছে। আর কিছু ফল আসছে এমন একটা গাছ থেকে যেটার পরিচর্যা তারা অন্য আর একজন প্রতিবেশীর সাথে যৌথভাবে করে। বুঝতে পেরেছি। মানে এখন এই বিশাল সালাদের বাটিতে কার কতটুকু ফল খাওয়ার অধিকার আছে সেটা বের করাই আমাদের কাজ। একদম। কে কতটুকু ফলের দাম দাবি করতে পারবে সেটা নিখুঁতভাবে হিসাব করাই হলো কনসলিডেশনের মূল ম্যাজিক। দারুণ। এই অ্যানালজিটা মাথায় রাখলে পুরো গ্রুপ স্ট্রাকচারটা বোঝা অনেক সহজ হয়ে যায়। চলুন তাহলে কেস স্টাডির কোম্পানিগুলোর সাথে পরিচিত হওয়া যাক। হ্যাঁ, আমাদের মূল কোম্পানি বা প্যারেন্ট হলো করফুল লিমিটেড। রাইট। এরপর আসি প্রথম অধিগ্রহণের কথায়। আমি যদি সোর্সের লাইনটা হুবহু পড়ি, কর্পু অ্যাকোয়ার্ড 80% অফ জান্টে অন 1st February 20X9। আচ্ছা, এখানে একটু থামি। লাইনটা পড়ার পর আমাদের প্রথম ব্রেনস্টর্মিং প্রশ্নটা কি হওয়া উচিত? প্রশ্নটা হওয়া উচিত, এই যে 80% শেয়ার কেনা হলো, এর ফলে আসলে কি হলো? রাইট। এর উত্তর হলো করফু লিমিটেড এখন জান্টে লিমিটেডের উপর কন্ট্রোল বা পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে গেছে। আর আমাদের গোল বা লক্ষ্যটা কি এখানে? আমাদের গোল হলো এই সাবসিডিয়ারিকে কনসলিডেটেড স্টেটমেন্টে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে সেটা ঠিক করা। আচ্ছা, তো এর পেছনের লজিকটা কি? লজিক হলো আইএফআরএস অনুযায়ী যখনই কন্ট্রোল থাকে তখন সেই সাবসিডিয়ারিকে লাইন বাই লাইন কনসলিডেট করতে হয়। মানে তাদের রেভিনিউ, খরচ সবকিছু মূল কোম্পানির সাথে ১০০% যোগ করতে হবে। কিন্তু একটা ব্যাপার, আমরা তো মাত্র 80% মালিক, তাহলে 100% যোগ করব কেন? এখানেই তো কন্ট্রোলের আসল বিষয়টা আসে। মালিকানা ৮০% হলেও জান্টে লিমিটেডের পুরো অপারেশন চালানোর ক্ষমতা কিন্তু করফুরুর হাতেই। তাই পুরো ব্যবসাটাই প্যারেন্ট কোম্পানির অংশ হিসেবে দেখানো হয়। ও আচ্ছা। আর বাকি যে 20% মালিকানা বাইরের মানুষের, সেটার কি হবে? সেটাকে আমরা একেবারে হিসাবের শেষে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা এনসিআই হিসেবে আলাদা করে বুঝিয়ে দেব। বুঝতে পেরেছি। এরপর কেস স্টাডিতে আরেকটা কোম্পানির কথা বলা হয়েছে, প্যাক্সোস লিমিটেড। সোর্সে বলা হচ্ছে কারফু এই কোম্পানি 30% শেয়ার হোল্ড করে এবং এটি একটি জয়েন্ট ভেঞ্চার। যেহেতু এটি জয়েন্ট ভেঞ্চার, তার মানে এখানে ব্রেইনস্টর্মিং প্রশ্ন হলো, এখানে কি কর্পোরেট কন্ট্রোল আছে? না, এখানে কর্পোরেট একক কন্ট্রোল নেই, আছে জয়েন্ট কন্ট্রোল বা যৌথ নিয়ন্ত্রণ। একদম। আর এই শেয়ার্ড ফলের গাছের ক্ষেত্রে আমাদের গোল হলো সঠিক মেথড অ্যাপ্লাই করা। লজিকটা হলো কন্ট্রোল না থাকায় আমরা লাইন বাই লাইন কনসলিডেশন করতে পারবো না।
আমাদের ব্যবহার করতে হবে ইকুইটি মেথড। রাইট। ইকুইটি মেথড নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত কথা বলবো। তার আগে চলুন আমাদের প্রথম ক্যালকুলেশনের ধাপে যাই, দ্য টাইম ফ্যাক্টর। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হিসাবের বছর শেষ হচ্ছে 30শে জুন 20X9 তারিখে। আর একটু আগে আমরা পড়লাম জ্যান্টকে কেনা হয়েছে 1 ফেব্রুয়ারি তারিখে। তো এই অধিগ্রহণের সময়কালটা কিভাবে প্রভাব ফেলবে? এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। আমাদের গোল হল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা P&L তৈরি করা। তো ব্রেনস্টর্মিং প্রশ্নটা হল, জ্যান্টের পুরো 12 মাসের লাভ কি আমরা নিতে পারব? সাধারণ যুক্তিতে কারো কারো মনে হতে পারে, যেহেতু 30শে জুনে আমরা মালিক, তাহলে সারা বছরের লাভটাই আমাদের। কিন্তু অ্যাকাউন্টিং লজিক সেটা বলে না। লজিকটা হল, যে দিন থেকে আপনার কন্ট্রোল শুরু হয়েছে, আপনি শুধু সেই দিন থেকে বছর শেষ হওয়া পর্যন্ত সময়ের আয়ের দাবিদার। তার আগের লাভের ওপর আপনার কোনো অধিকার নেই। মানে 1 ফেব্রুয়ারি থেকে 30শে জুন পর্যন্ত। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মোট 5 মাস। একদম ঠিক। এই 5 মাসের প্রফিটই শুধু কনসলিডেটেড হবে। তা না হলে তো সেটা এক ধরনের ম্যানিপুলেশন হয়ে যাবে। রাইট। তাহলে ক্যালকুলেশনের স্টেপ বাই স্টেপ ধাপে যাই। আমাদের জান্টের P&L স্টেটমেন্টের প্রতিটি আইটেমকে 5/12 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, যেমন ধরুন সোর্সে বলা আছে জান্টের সারা বছরের প্রফিট হল 3,61,000। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা হবে 3,61,000 গুণ 5 ভাগ 12। ফলাফল আসে 1,50,417। পারফেক্ট। এই 1,50,417ই হল কনসলিডেশনের জন্য জান্টের প্রকৃত প্রফিট। টাইম ফ্যাক্টরটা সবসময় মাথায় রাখতে হবে। দারুণ। তাহলে এবার আমরা টপ লাইনে ফোকাস করি, মানে রেভিনিউ কনসলিডেশন এবং ইন্টারকম্পানি সেলস। এখানে আমাদের গোল কি? গোল হল কনসলিডেটেড রেভিনিউ বা গ্রুপের মোট প্রকৃত আয় ক্যালকুলেট করা। আর এর পেছনের লজিক? লজিক হল প্যারেন্ট এবং সাবসিডিয়ারির রেভিনিউ যোগ করতে হবে ঠিকই, কিন্তু নিজেদের মধ্যকার যে কেনাবেচা সেটা পুরোপুরি এলিমিনেট বা বাতিল করতে হবে। এই ব্যাপারটা আমি একটু ডিকোড করি। ধরুন আমার একটা শার্টের দোকান আছে আর আমার ভাইয়ের একটা প্যান্টের দোকান। আমরা দুজন মিলে একটা গ্রুপ। আচ্ছা। এখন আমি যদি আমার ভাইয়ের কাছে 10,000 টাকার শার্ট বিক্রি করি, আমার খাতায় আয় বাড়বে, কিন্তু গ্রুপ হিসেবে দেখলে বাইরের কোনো কাস্টমারের কাছ থেকে তো নতুন টাকা ঢোকেনি। ঠিক বলেছেন। টাকা শুধু আপনার ডান পকেট থেকে বাম পকেটে গেছে, আর এই কারণে ইন্টারকম্পানি লেনদেনগুলো গ্রুপের রেভিনিউ থেকে বাদ দিতে হয়। তাহলে স্টেপ বাই স্টেপ করফু আর জান্টের রেভিনিউ নাম্বারগুলো নিয়ে কাজ করা যাক। হ্যাঁ, প্রথমে করফুর নিজস্ব রেভিনিউ আছে 12,614,000। হ্যাঁ, আর জান্টের পুরো বছরের রেভিনিউ হল 6,160,000। কিন্তু একটু আগে আমরা লজিক দাঁড় করিয়েছি যে জান্টের সব হিসাব 5 মাসের হবে। রাইট। তাহলে 6,160,000কে 5/12 দিয়ে গুণ করলে আসে 2,566,667। দুটো যোগ করলে আমাদের ইনিশিয়াল ফিগার দাঁড়ায় 15,81,667। এবার আমাদের ইন্টারকম্পানি সেলস অ্যাডজাস্ট করতে হবে। কেস স্টাডিতে বলা আছে এই বছরের ভেতর করফু জ্যান্টের কাছে 50,000 টাকার পণ্য বিক্রি করেছে। তার মানে ওই যে 15 মিলিয়নের বেশি রেভিনিউ আমরা বের করলাম, তার ভেতরে এই 50,000 টাকা লুকিয়ে আছে। করফু এটাকে রেভিনিউ দেখিয়েছে, আবার জান্টে এটাকে পারচেজ দেখিয়েছে। একদম। তাই কনসলিডেটেড রেভিনিউকে বাস্তবসম্মত করতে হলে আমাদের ওই যোগফল থেকে 50,000 মাইনাস করতে হবে। তাহলে চূড়ান্ত রেভিনিউ দাঁড়াচ্ছে 12,614,000 যোগ জ্যান্টের 5 মাসের রেভিনিউ বিয়োগ 50,000। রেজাল্ট হল 15,130,667। পারফেক্ট। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্রেইনস্টর্মিং করা যাক। কেস স্টাডিতে আরেকটা লেনদেনের কথা আছে। করফু সোল্ড গুডস টু প্যাক্সোস ইন মে 20X9 ফর COO 150,000। আচ্ছা। প্রশ্ন হল, করফু তো প্যাক্সোসের কাছেও জিনিস বিক্রি করেছে, তাহলে সেই 1,50,000 টাকার রেভিনিউ থেকে আমরা কেন বাদ দিচ্ছি না? প্যাক্সোসও তো গ্রুপের একটা অংশ। খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট। এখানেই গ্রুপ স্ট্রাকচারের লজিকটা বুঝতে হবে। প্যাক্সোস কিন্তু সাবসিডিয়ারি নয়, এটি একটি জয়েন্ট ভেঞ্চার। ও রাইট, আমরা তো শুরুতেই বলেছিলাম জয়েন্ট ভেঞ্চারে ইকুইটি মেথড ব্যবহৃত হয়। হ্যাঁ, তার মানে আমরা প্যাক্সোসের রেভিনিউ লাইন বাই লাইন যোগই করিনি। আমাদের ওই 15 মিলিয়নের রেভিনিউর ভেতরে প্যাক্সোসের 1 পয়সাও নেই। আর যেহেতু প্যাক্সোসের রেভিনিউ যোগই করা হয়নি,
তাই ইন্টারকম্পানি সেলস হিসাবে সেটা মাইনাস করারও কোনো প্রশ্ন আসে না। যা যোগই করিনি তা বাদ দেব কি করে? একদম তাই। ব্যাপারটা পানির মতো পরিষ্কার। রেভিনিউর বিষয়টা ক্লিয়ার হলে এবার ব্যালেন্স শিটের সবচেয়ে ট্রিকি অংশে প্রবেশ করা যাক, কস্ট অফ সেলস এবং পিইউআরপি বা পার্প, মানে প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় এই আনরিয়েলাইজড প্রফিট একটা বড় মাথা ব্যথা। তো এখানে আমাদের গোলটা কি? গোল হলো কনসলিডেটেড কস্ট অফ সেলস বের করা এবং গ্রুপের ভেতরের অবাস্তব লাভটাকে অ্যাডজাস্ট করা। এই আনরিয়েলাইজড প্রফিটের লজিকটা যদি আমরা সেই ফ্রুট স্যালাডের অ্যানালজি দিয়ে ভাবি, আমি যদি নিজের বাটি থেকে একটা আপেল তুলে আমার জয়েন্ট ভেঞ্চার পার্টনারের বাটিতে রাখি আর খাতায় লিখি যে আমি লাভে বিক্রি করেছি, সেটা তো আসল লাভ হলো না। একদম। কারণ আপেলটা তো এখনও আমাদের নিজেদের বাটিতেই পড়ে আছে, বাইরের কেউ সেটা কিনে নেয়নি। রাইট। গ্রুপের ভেতরে এক কোম্পানি যদি অন্য কোম্পানির কাছে লাভে পণ্য বিক্রি করে এবং সেটা যদি বছর শেষে অবিকৃত থাকে, তবে সেই লাভটা আনরিয়ালাইজড বা অবাস্তব। আর এই লাভটাকে কস্ট অফ সেলসের সাথে যোগ করে ওভারঅল প্রফিট কমিয়ে দিতে হয়, তাই তো? একদম ঠিক। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা দেখি। প্রথমে কর্ফুর কস্ট অফ সেলস হল 11,318,000। এর সাথে যোগ হবে জান্টের 5 মাসের কস্ট অফ সেলস, যা হল 5,524,000-এর 5/12 অংশ, মানে 2,301,667। হ্যাঁ, আর ওই যে রেভিনিউ থেকে 50,000 বাদ দিয়েছিলাম ইন্টার কোম্পানি সেলস হিসেবে, সেটা কস্ট অফ সেলস থেকেও বাদ দিতে হবে তো, কারণ একজনের কাছে যেটা রেভিনিউ, অন্যজনের কাছে সেটা কস্ট অফ সেলস। রাইট। এবার আসি আসল জায়গায়, প্যাক্সোসের জন্য পিইউআরপি। আচ্ছা, সোর্সের লাইনটা হুবহু পড়ি। Carrefour sold goods to Paxos. These remain in inventory. Carrefour makes a 25% markup on cost. আসলে কত? এখানে বলা আছে বছর শেষে প্যাক্সসের ইনভেন্টরিতে 1,50,000 টাকার পণ্য রয়ে গেছে, আর কর্ফু এটা বিক্রি করেছিল কস্টের উপর 25% মার্কআপ ধরে। এখানে সিএ স্টুডেন্টদের একটা টেকনিক্যাল ডিটেলস বুঝতে হবে। মার্কআপ আর মার্জিনের পার্থক্য। এই যে 1,50,000 ফিগারটা, এটা তো কস্ট নয়, এটা ইনভয়েস ভ্যালু বা বিক্রয় মূল্য। রাইট, এটা একটা ক্লাসিক ট্র্যাপ। অনেকেই বিক্রয় মূল্যের উপর সরাসরি 25% হিসাব করে ফেলে, যা সম্পূর্ণ ভুল। লজিকটা হলো, যেহেতু 25% মার্কআপ কস্টের ওপর, তার মানে কস্ট যদি 100 টাকা হয়, লাভ 25 টাকা, আর বিক্রয় মূল্য হলো 125 টাকা। বুঝতে পেরেছি। তাই বিক্রয় মূল্যের ভেতর লাভের অংশটা বের করার ফর্মুলা হলো 25/125। একদম। তাহলে স্টেপ বাই স্টেপ হিসাব করলে এই 1,50,000 টাকার ভেতরে মোট আনরিয়ালাইজড লাভ হল 1,50,000 গুণ 25/125। রেজাল্ট আসে 30,000। কিন্তু এই পুরো 30,000 টাকাই কি আমরা বাদ দেব? না, কারণ প্যাক্সোস একটি জয়েন্ট ভেঞ্চার, আমরা মাত্র 30% মালিক। তাই লজিক অনুযায়ী আমরা শুধু আমাদের অংশের লাভটুকুই অ্যাডজাস্ট করব। তার মানে 30,000-এর 30%, যা হল 9,000 টাকা। এই 9,000 টাকা আমরা কনসোলিডেটেড কস্ট অফ সেলসের সাথে যোগ করে দেব। হ্যাঁ, কস্ট বেড়ে যাওয়া মানেই গ্রস প্রফিট কমে যাওয়া, এভাবেই কৃত্রিম লাভটা বাতিল হয়ে যায়। চমৎকার! তাহলে আমাদের চূড়ান্ত কস্ট অফ সেলস দাঁড়াচ্ছে কর্ফুর নিজস্ব কস্ট যোগ জ্যান্টের 5 মাসের কস্ট বিয়োগ 50,000 ইন্টারকোম্পানি যোগ 9,000 পিইউআরপি, সব মিলিয়ে 13,578,667। একদম ক্লিয়ার। এরপর আমরা জয়েন্ট ভেঞ্চারের ইকুইটি অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটু আগে আমরা বলেছিলাম যে ইকুইটি মেথডে আমরা লাইন বাই লাইন যোগ করি না। তো এখানে আমাদের গোল কি? গোল হলো জয়েন্ট ভেঞ্চার থেকে পাওয়া প্রফিটের সঠিক অংশটুকু কনসলিডেটেড স্টেটমেন্টে রিফ্লেক্ট করা। আর লজিকটা হলো, আমরা প্যাক্সোসের পুরো ব্যালেন্স শিট বা পিএনডেল ঘাটব না, শুধু দেখব ট্যাক্স দেওয়ার পর তাদের নিট প্রফিট কত হলো, আর সেখান থেকে আমাদের শেয়ার কতটুকু। রাইট। এটাকে কনসলিডেটেড পিএনডেলে একটি সিঙ্গেল লাইন বা একক সারি হিসেবে দেখানো হয়। নাম দেওয়া হয় শেয়ার অফ প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার। তাহলে স্টেপ বাই স্টেপ হিসাবটা করি। সোর্সে প্যাক্সোসের মোট প্রফিট দেওয়া আছে 5,94,000, আমাদের শেয়ার 30%। তো 5,94,000-এর 30% কত হয়? 1,78,200। এই টাকাটা আমাদের মোট প্রফিটের সাথে সরাসরি যোগ হয়ে যাবে। একদম তাই। কিন্তু এই প্রফিটের সেকশনে আরেকটা ব্যাপার চোখে পড়ছে। আমি যদি কর্ফুর নিজস্ব পিএনডেল দেখি, সেখানে তারা ইনভেস্টমেন্ট ইনকাম হিসাবে 1,71,000 টাকা দেখিয়েছে। আচ্ছা। নোটসে বলা আছে
এই টাকাটা তারা জানতে থেকে ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসাবে পেয়েছে। ব্রেনস্টর্মিং প্রশ্ন হল, কনসলিডেটেড স্টেটমেন্টে কি এই ডিভিডেন্ডটা আয় হিসাবে আসবে? না, কোনোভাবেই না। এই ডিভিডেন্ড পুরোপুরি এলিমিনেট করতে হবে। কেন? লজিকটা কি? লজিক হলো ডাবল কাউন্টিং এড়ানো। একটু চিন্তা করে দেখুন, আমরা ইতিমধ্যেই জান্টের আসল প্রফিট কনসলিডেট করে নিয়ে এসছি। ওই প্রফিট থেকেই তো ডিভিডেন্ডটা দেয়া হয়েছে, তাই না? ও রাইট, মানে আমরা একবার আয়ের উৎসটাকে কনসলিডেট করছি, আবার যদি সেই একই টাকা ডিভিডেন্ড হিসাবে দেখাই, তাহলে তো গ্রুপের আয়ের ডাবল দেখানো হবে। ঠিক। ডিভিডেন্ড হলো গ্রুপের ভেতরের এক পকেট থেকে অন্য পকেটে টাকা স্থানান্তর। এটা নতুন কোনো আয় নয়। তাই এই 1,71,000 টাকা P&L এ একদমই আসবে না। ডাবল কাউন্টিংয়ের কনসেপ্টটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। গ্রুপের কনসলিডেশনের মূল মন্ত্রই তো হলো সবাইকে একটা সিঙ্গেল ইকোনমিক এন্টিটি হিসাবে দেখা। একদম সঠিক। এবার আমরা আমাদের বিশ্লেষণের একেবারে শেষ ধাপে চলে এসেছি, ট্যাক্স এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা NCI ক্যালকুলেশন। তো এখানে আমাদের মূল গোল বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল গ্রুপের মোট ট্যাক্স বাদ দিয়ে যে নিট প্রফিট থাকছে, সেখান থেকে বাইরের ওই 20% শেয়ারহোল্ডারদের পাওনাটা বুঝিয়ে দেওয়া। কারণ আমরা তো জয়েন্টের সব হিসাব 100 ভাগ ধরে যোগ করে এসছি। রাইট। চলুন আগে ট্যাক্সের হিসাবটা করি। কর্পোরের নিজস্ব ট্যাক্স হল 6,21,000। এর সাথে যোগ হবে জয়েন্টের 5 মাসের ট্যাক্স। সোর্স অনুযায়ী যা হল 2,75,000-এর 5/12 অংশ, অর্থাৎ 1,14,583। তাহলে গ্রুপের মোট কনসোলিডেটেড ট্যাক্স দাঁড়ালো 7,35,583। এবার যদি আমরা মোট কনসোলিডেটেড প্রফিট বের করতে চাই, আমাদের ট্রেডিং প্রফিট হল 1,552,000, যোগ জয়েন্ট ভেঞ্চারের শেয়ার 1,78,200, বিয়োগ ট্যাক্স 7,35,583। রেজাল্ট কত আসে? সব মিলিয়ে প্রফিট ফর দ্য ইয়ার হল 9,94,617। কিন্তু ব্রেনস্টর্মিং প্রশ্ন হলো, এই পুরো টাকাটাই কি কর্পোর মালিকদের? না, এখানেই এনসিআই এর লজিকটা আসবে। বাস্তবে তো আমরা জায়েন্টের মাত্র 80% মালিক, বাকি 20%-এর অধিকার তো বাইরের শেয়ারহোল্ডারদের। ঠিক তাই। NCI ক্যালকুলেশনটা হবে জায়েন্টের প্রফিটের ওপর ভিত্তি করে। আমরা আগেই বের করেছিলাম জায়েন্টের 5 মাসের প্রফিট ছিল 1,50,417। হ্যাঁ, যা আমরা পুরোপুরি কনসোলিডেট করেছিলাম। এখন এর 20% আমরা NCI হিসেবে আলাদা করে দেব। স্টেপ বাই স্টেপ হিসাব করলে 1,50,417 গুণ 20% সমান 30,083 টাকা। তার মানে কর্পোর নিজস্ব মালিকদের প্রকৃত প্রফিট দাঁড়ালো, মোট প্রফিট 9,94,617 থেকে এনসিআই 30,083 বাদ দিলে 9,64,534। আর এভাবে আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস সম্পূর্ণ হল। দারুণ একটা লার্নিং এক্সপেরিয়েন্স ছিল এটা। আমরা টাইম ফ্যাক্টরের গুরুত্ব দেখলাম, ইন্টারকম্পানি ট্রানজ্যাকশনের লজিক বুঝলাম, আনরিয়েলাইজড প্রফিট বা PURP কিভাবে কাজ করে সেটা দেখলাম, আর ডাবল কাউন্টিং এড়ানোর উপায়ও জানলাম। কিন্তু এই ডিপ ডাইভ শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। কারো কারো কাছে হয়তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হতে পারে। আচ্ছা, কি বিষয়? ওই যে জয়েন্ট ভেঞ্চার, মানে প্যাক্সোসের জন্য আমরা ইকুইটি মেথড ব্যবহার করলাম, সেখানে প্রফিট দেখানো হলো মাত্র একটা সিঙ্গল লাইনে। হ্যাঁ, শেয়ার অফ প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার 1,78,200। রাইট, কিন্তু মূল সোর্সে খেয়াল করলে দেখা যায় প্যাক্সোসের আসল রেভিনিউ ছিল 8 মিলিয়নের উপরে। বিশাল একটা ফিগার। তাদের বিপুল পরিমাণ খরচও ছিল। হ্যাঁ, অপারেশনাল স্কেলটা বেশ বড়। কিন্তু কনসলিডেটেড স্টেটমেন্টের ওই একটা সিঙ্গল লাইনের আড়ালে এই বিশাল রেভিনিউ এবং খরচের আসল চিত্রটা পুরোপুরি লুকিয়ে থাকল। তো ব্যাপারটা কি এমন নয় যে এই সিঙ্গল লাইন পদ্ধতি কোম্পানির প্রকৃত ব্যবসায়িক ঝুঁকিকে আড়ালে ফেলে দিচ্ছে? এরা আসলেই খুব গভীর একটা পর্যবেক্ষণ। ইকুইটি মেথড অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী পারফেক্ট, কারণ আপনার কন্ট্রোল নেই। কিন্তু এটা সত্যি একটা অদৃশ্য পর্দার মতো কাজ করতে পারে। রাইট, কেউ হয়তো ব্যালেন্স শিটে শুধু 1,78,000 টাকার একটা সুন্দর প্রফিট লাইন দেখছেন, কিন্তু এর পেছনে যে 8 মিলিয়নের একটা বিশাল অপারেশন চলছে, যেখান থেকে ভবিষ্যতে বড় কোনো ঝুঁকি আসতে পারে, সেটা তো সরাসরি বোঝা যায় না। একদম। শুরুতে যে ফ্রুট স্যালাদের উদাহরণ দিয়েছিলাম, এটা অনেকটা সেরকম। টেবিলে শুধু এক টুকরো পরিপাটি আপেল পরিবেশন করা হলো,
কিন্তু সেই আপেল কাটার জন্য রান্নাঘরে কতটা বড় আয়োজন হয়েছিল, কতগুলো ছুরি ব্যবহার করা হয়েছিল বা রান্নাঘর কতটা এলোমেলো সেটা বোঝাই গেল না। চমৎকার বলেছেন। অ্যাকাউন্টিংয়ের এই সিঙ্গল লাইন মেথড কি তাহলে সত্যি সেই রান্নাঘরের দরজাটা আমাদের জন্য চিরতরে বন্ধ করে দিচ্ছে? ফাইন্যান্সিয়াল রিপোর্ট বিশ্লেষণ করার সময় এই অদৃশ্য রান্নাঘরের কথাটাও আমাদের সবার একবার ভেবে দেখা উচিত। অবশ্যই।